হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 12-এর ভূগোলের থার্ড সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসে ভারতের বাণিজ্য এবং অর্থনীতির ওপরে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার সময় আসবে পর্ষদের প্যাটার্ন অনুযায়ী, সেই প্রশ্ন সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আমরা এই যে পারুল সাঁতরা প্রকাশনীর যে বইটা আছে, প্রামাণ্য এবং মিত্র, হ্যাঁ, থার্ড সেমিস্টারের, তো এই বইয়ে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে প্রথমে আমি আলোচনা করছি। বলছে, মহারাষ্ট্রে উৎপাদিত তুলো পশ্চিমবঙ্গের কাপড় কলগুলি ক্রয় করলে তার যে প্রকার বাণিজ্যের উদাহরণ, সেটা হচ্ছে তোমার অন্তর্দেশীয় বাণিজ্য, অর্থাৎ দেশের মধ্যে যেহেতু হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত তুলনামূলক ব্যয় তত্ত্বের প্রবক্তা কে? রিকার্ডো। নেক্সট দেখো আছে যেটা, নিম্নলিখিত কোন বক্তব্যটি বাণিজ্যের ক্ষেত্রে সত্য নয়? দেখো, এইটা সত্য নয়। বাণিজ্যের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়, এটা ভুল। বাকি যতগুলো আছে, বাণিজ্য একটি পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী, বাণিজ্যের মাধ্যমে দেশের শিল্পোন্নয়ন ঘটে, বাণিজ্যের দেশসমূহের মধ্যে সম্পর্কের উন্নতি হয়, এগুলো সবই কিন্তু ঠিক। আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত উদারীকরণের নীতি ভারতে গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1991 খ্রিস্টাব্দে। WTO এর সদর দপ্তর হয়েছে সুইজারল্যান্ডের জেনিভায়। সুইজারল্যান্ড একটা ইউরোপীয় শহর। তারপর দেখো, নিম্নলিখিত যে বক্তব্যটি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সত্য, সেটা হচ্ছে অবাধ বাণিজ্য নয়। ই কমার্স কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? বৈদ্যুতিক সঙ্গে। যেহেতু এটা ইলেকট্রিক। তারপরে কোন দেশ BRICS ব্রিক্স এর সদস্য নয়? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। WTO এর অধীনস্থ মেধা সংক্রান্ত সম্পত্তির অধিকারী হচ্ছে TRIPS। দার্জিলিংয়ের চা যে প্রকার মেধা সম্বন্ধীয় সম্পত্তির ধরন, সেটা হচ্ছে ভৌগোলিক পরিচিতি। নেক্সট দেখো আছে, গ্যাট এর পুরো কথাটি হচ্ছে তোমার জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড টেরিফ। WTO এর কার্যাবলীর সঙ্গে যুক্ত নয় কোনটা? দেশের জাতীয় নির্বাচন। বাকি সবগুলোই যুক্ত। বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, জাতীয় বাণিজ্য নীতি, বাণিজ্য সংক্রান্ত মতবিরোধ মীমাংসা, সবই। ভারত নিম্নলিখিত কোন অর্থনৈতিক গোষ্ঠীর সদস্য নয়? ওপেকের সদস্য নয়। এবার দেখো, শূন্যস্থান পূরণ হচ্ছে, ওপেকের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত? ভিয়েনাতে অবস্থিত। জাপান ভারত থেকে লোহা ক্রয় করে, তা দিয়ে ইস্পাত প্রস্তুত করে আমেরিকা যুক্তরাষ্ট্রে বিক্রয় করে। এটি ড্যাশ বাণিজ্যের উদাহরণ, পুনঃ রপ্তানি বাণিজ্যের উদাহরণ। বর্তমানে WTO এর সদস্য সংখ্যা হলো তোমার 166। সার্ক এর পুরো কথাটি হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনস ফর রিজিওনাল কোঅপারেশন। এখানে কোঅপারেশন হবে, কোঅপারেশন। পাহাড় মুদির দোকান ড্যাশ বাণিজ্যের উদাহরণ? খুচরো বাণিজ্যের উদাহরণ। পাহাড়ে মুদির দোকান। তারপর দেখো, সময়ের বাক্যের পুনর্বিন্যাস বলছে, সময়ের ক্রম অনুসারে সংস্থাগুলি ক্রম অনুসারে সাজালে কোনটার পর কোনটা হবে? প্রথমে হবে 1 নম্বর যেটা আছে, ইস্পাত শিল্পের উন্নতির লক্ষ্যে ফ্রান্স, পশ্চিম জার্মানি, তৎকালীন ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ কর্তৃক ECSC মানে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠন করা হয়। 2 নম্বরে হবে তোমার 4 নম্বরটা। দেখো, এটা হবে 2 নম্বর। তাহলে এটা 1 নম্বর হলো, এটা হবে 2 নম্বর। বলছে 2 নম্বরে কী আছে? ইউরোপীয় আর্থিক গোষ্ঠী। 3 নম্বরে হচ্ছে তোমার 2 নম্বরটা, এটা হচ্ছে তোমার 3 নম্বর, ইউরোপীয় সাধারণ বাজার। আর 4 নম্বরে হচ্ছে 3 নম্বরটা, ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে। নেক্সট দেখো, আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব বিস্তারকারী কিছু আর্থিক চুক্তি ব্লক গোষ্ঠী। প্রথমে হচ্ছে 1 নম্বর যেটা আছে গ্যাট, 2 নম্বরে হবে 2 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ওপেক, 3 নম্বরে এশিয়ান, 4 নম্বর হবে সার্ক। এবার দেখো, বাণিজ্য নানা ক্রম হলো, বাণিজ্যের নানা ক্রম হচ্ছে তোমার প্রথমেই হচ্ছে 4 নম্বরটা স্ব উৎপাদন এবং ভোগ। 2 নম্বরে 2 নম্বরটাই হবে বিনিময় প্রথা। 3 নম্বরে 3 নম্বরটাই হবে অর্থাৎ মুদ্রা বাণিজ্য। 4 নম্বর হবে 1 নম্বরটা। এরপর দেখো, বিবৃতি সত্য মিথ্যা বলছে, অর্থের মাধ্যমে দ্রব্য এবং পরিষেবার মালিকানার হস্তান্তর হলো বাণিজ্য, এটা সত্য। প্রাচীনকালে বিনিময় প্রথা বাণিজ্যে চলতো, এটাও সত্য। প্রথমে কিন্তু আমাদের বিনিময়ের কমন মাধ্যম হচ্ছে মুদ্রা, কিন্তু প্রথমে তোমার বিনিময়ের মাধ্যমে চলতো, তারপরে হচ্ছে কড়ি, বর্গা, এগুলো। এরপর দেখা যাচ্ছে, কোনো দেশের বাণিজ্যিক উন্নতি সেই দেশের কৃষি, শিল্প এবং অন্যান্য তৃতীয় ক্ষেত্রে উন্নতি ঘটায়, এটা সত্য। বাণিজ্য দেশের জাতীয় আয় বৃদ্ধিকে প্রভাবিত করে না, এটা মিথ্যা। তারপর দেখো, পশ্চিমবঙ্গ যদি পাঞ্জাবে পাটজাত দ্রব্য বিক্রয় করে, তবে পাঞ্জাবের সাপেক্ষে তা আমদানি বাণিজ্য, এটা সত্য। পাঞ্জাব যদি পশ্চিমবঙ্গে গম বিক্রয় করে, পশ্চিমবঙ্গের সাপেক্ষে তা আমদানি বাণিজ্য, এটাও সত্য। নেক্সট দেখো আছে, নেপাল ভুটানের মহাদেশীয় অবস্থান বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে, মিথ্যা। জাপান এবং নিউজিল্যান্ডের দ্বীপীয় অবস্থান
বৈদেশিক বাণিজ্যের প্রতিবন্ধক, কোনো মতেই নয়, এটাও মিথ্যা। তারপর দেখো WTO বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদন ও বাস্তবায়নে সাহায্য করে, সত্য। বিশ্বব্যাপী সুষ্ঠু এবং অবাধ বাণিজ্য সম্পাদনে WTO বিভিন্ন দেশের জাতীয় বাণিজ্য নীতির প্রতি সতর্ক দৃষ্টি রাখে, এটাও সত্য। তারপর দেখা আছে সুদীর্ঘ দূরত্বে দীর্ঘ সময় ধরে বহির্বাণিজ্য সংগঠিত হয়, সত্য। বি বলছে দেশের নির্দিষ্ট রাজনৈতিক সীমারেখার মধ্যেই বৈদেশিক বাণিজ্য সম্পাদিত হয়, এটা কিন্তু মিথ্যা। তারপরে দেখো সি আছে বৈদেশিক বাণিজ্যে কোনোরূপ সরকারি বাধানিষেধ থাকে না, মিথ্যা, বাধানিষেধ থাকে। সাধারণত বিদেশি মুদ্রার মাধ্যমে বহির্বাণিজ্য সাধিত হয়, এটাও কিন্তু সত্য। গ্যাট চুক্তি অবলুপ্তি ঘটিয়ে WTO প্রতিষ্ঠিত হয়, অবশ্যই সত্য। বিশ্বব্যাপী স্বচ্ছ সুষ্ঠু পক্ষপাতহীন ও অবাধ বাণিজ্য প্রবর্তন WTO এর প্রধান লক্ষ্য, এটাও সত্য। মেধাস্বত্ব অধিকার সংরক্ষণ WTO এর আওতাভুক্ত বিষয় নয়, এটা মিথ্যা। তারপরে দেখো IMF ওয়ার্ল্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে WTO সহযোগিতা রেখে চলে, এটা কিন্তু সত্য। এরপর দেখো এখানে কতগুলো চার্ট দিয়েছে, এর মধ্যে কোনটা ঠিক সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যকে 3টে ভাগে ভাগ করা হয়, আমদানি বাণিজ্য, পুনঃরপ্তানি বাণিজ্য আর রপ্তানি বাণিজ্য, এইটাই হচ্ছে সব থেকে ঠিক উত্তর। তারপর দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এখানে কি বসবে? উদ্বৃত্ত উৎপাদন, উৎপাদনের ব্যয়ে বৈষম্য, অর্থনৈতিক উন্নয়নের বৈষম্য এবং অর্থনৈতিক চুক্তি, এটা অর্থনৈতিক কারণটা এখানে বসবে। তারপর দেখো এখানে আছে স্থাপনকাল 1960, বর্তমান সদস্য সংখ্যা 12টি, কার্যাবলী আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের যোগান এবং অব্যাহত রাখা এবং দাম নির্ধারণ করা, আর সদর দপ্তর হচ্ছে অস্ট্রেলিয়ার ভিয়েনাতে, এটা হচ্ছে ওপেক। হ্যাঁ, এটা হবে উত্তর। এবার দেখো ডান বাম স্তম্ভ মেলাতে বলছে। কাগজ মণ্ড, এটা কানাডা, ঠিক আছে। হীরা উৎপাদন করা হয় জার্মানি। অপরিশোধিত খনিজ তেল যেটা হয় 3 নম্বর, এটা হচ্ছে রাশিয়া। আর লাক্ষা হচ্ছে তোমার আমেরিকা। এরপর দেখো হচ্ছে রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণে কোনটা হয়ে থাকে? সরকারি নীতিগত বৈষম্য। 2 নম্বরে সামাজিক কারণের মধ্যে হচ্ছে জনসংখ্যার বন্টনে বৈষম্য। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ হচ্ছে উৎপাদন ব্যয়ে বৈষম্য। আর প্রাকৃতিক কারণের মধ্যে আছে তোমার সম্পদ বন্টনে বৈষম্য। এরপর দেখো যেটা এখানে দেওয়া হয়েছে 1 নম্বর হচ্ছে 1980 খ্রিস্টাব্দে বাংলাদেশ। হ্যাঁ, 1989 খ্রিস্টাব্দে যেটা আছে সেটা হচ্ছে পাকিস্তান। 1991 খ্রিস্টাব্দে যেটা আছে সেটা হচ্ছে নেপাল এবং 2000 খ্রিস্টাব্দে হচ্ছে তোমার মালদ্বীপ। এটা এর মধ্যে সম্পর্ক। এরপর দেখো দুটি বিবৃতি দেওয়া হয়েছে এবং তার কারণ দেওয়া হয়েছে, কোনটা ঠিক কোনটা সঠিক ব্যাখ্যা নয় সেটা বলতে হবে। প্রথমে বলছে 2 বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয় হলে তাকে বৈদেশিক বাণিজ্য বলে, সঠিক। প্রাকৃতিক এবং জনসম্পদের অসম বন্টনের কারণে এই বাণিজ্য সম্পাদিত হয়, এটাও সঠিক। তাহলে এই দুটো হচ্ছে সঠিক ব্যাখ্যা, এটা উত্তর। তারপর দেখো আছে সমুদ্র বেষ্টিত দ্বীপরূপে জাপানের অবস্থান জাপানের বহির্বাণিজ্যের অনুকূল অবস্থা সৃষ্টি করে, সঠিক। কোনো দেশের ভৌগোলিক অবস্থান দেশটির বৈদেশিক বাণিজ্যের অনুকূল বা প্রতিকূল অবস্থা সৃষ্টি করে, এটা তোমার সঠিক, অর্থাৎ RA এর সঠিক ব্যাখ্যা দেয়। এবার 37-এ দেখো দিয়েছে WTO একাধিক দেশের মধ্যে বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদন করে, সঠিক। প্রতিটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্য সুষ্ঠু এবং অবাধভাবে চালানোই হচ্ছে এর লক্ষ্য, এটা কিন্তু সঠিক নয়। এ সঠিক কিন্তু আর সঠিক নয়। আফ্রিকার দেশগুলির বহির্বাণিজ্য নগণ্য, সঠিক। দেশের জনগণের মাথাপিছু আয় কম এবং জীবনযাত্রার মান হচ্ছে অনুন্নত, এটাও সঠিক। RA এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো আছে কমার্সকে কাগজহীন ব্যবসা বলে, হ্যাঁ সঠিক। তারপর দেখো কারণ কমার্সের ক্ষেত্রে সকল হিসাবপত্র কাগজে লিখে রাখতে হয়, এটা কিন্তু ভুল, রাখতে হয় না বলে তো কাগজহীন খরচ বলা হয়। তারপর দেখো আছে ভারত বর্তমানে প্রতিরক্ষা যন্ত্রপাতি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ইলেকট্রোপণ্য উৎপাদনে প্রভূত উন্নতি লাভ করেছে, সঠিক। 1991 খ্রিস্টাব্দে উদার বাণিজ্য নীতি গ্রহণের ফলে দেশের বৈদেশিক বাণিজ্য প্রসারিত হয়েছিল, এটাও সঠিক। কিন্তু দুটোর মধ্যে সম্পর্ক নেই, মানে তোমার সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। এরপর দেখো এখানে আছে বিবৃতি WTO এর কার্যাবলীর ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের রপ্তানির সুযোগ সংকুচিত হয়েছে, সঠিক নয়, এটা প্রসারিত হয়েছে। তারপর দেখো কারণ কি বলছে, উন্নত দেশগুলি কৃষি পণ্যের আমদানির ওপর নিয়ন্ত্রণ শিথিল করার ফলেই এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সঠিক। এবার দেখো কেস স্টাডি দিয়েছে, গ্যাট চুক্তির ফলে যে শিল্পের বিশ্বব্যাপী বিকাশ ঘটেছে তা হচ্ছে তোমার কার্পাস বয়ন শিল্প। নেক্সট হচ্ছে কোন দেশটি সার্কের সদস্য নয়? মায়ানমার, বাকি সবগুলোই, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো সবই। তারপর দেখো আছে কোন ইউরোপীয় দেশটির কোনো সমুদ্র উপকূল নেই? অস্ট্রিয়ার কিন্তু কোনো সমুদ্র উপকূল নেই, এটা অস্ট্রেলিয়া কিন্তু নয়, এটা ইউরোপীয় দেশ বলেছে। অস্ট্রিয়া হচ্ছে একটা ইউরোপ মহাদেশের একটা দেশ। 1991 খ্রিস্টাব্দে ভারত সরকার বাণিজ্য বিষয়ে কোন নীতি গ্রহণ করে? উদার নীতি। হ্যাঁ,
উদারনীতি গ্রহণ করে। তাহলে এই হলো তোমার এই বইটা। নেক্সট এবার আমরা পারুল প্রকাশনীর যে বই আছে অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়, এর যে প্রশ্নগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করছি। দেখো, বাণিজ্য বলতে বোঝায় পণ্য ও পরিষেবা ক্রয় বিক্রয় উভয়ই। ঠিক আছে। বাণিজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে তোমার অন্তর্দেশীয় বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য দুটোই। ভারতের প্রধান আমদানিকৃত পণ্য হচ্ছে তোমার স্বর্ণ, পেট্রোলিয়াম, ইলেকট্রনিক সরঞ্জাম সবগুলোই। নেক্সট দেখো আছে বহির্বাণিজ্য বলতে বোঝায় আমদানি এবং রপ্তানি। সার্ক চুক্তির ফলে দেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ তোমার বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সবগুলোতেই বেড়েছে। ভারতের প্রধান রপ্তানি দ্রব্য হচ্ছে চা, মশলা, মাছ সবই। শিল্পের কাঁচামাল রূপে ভারত রপ্তানি করে লৌহ আকরিক, তুলো দুটোই। ভারতের পুনর্রপ্তানি বাণিজ্যের পরিমাণ বেড়েছে যে দেশের সঙ্গে, সেটা সবগুলোই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সবই। ভারত চীন থেকে আমদানি করে কি গো, ইলেকট্রনিক্স, ইস্পাত, টেলিকম এবং ফোন পার্টস সবগুলোই কিন্তু করে। সার্ক এর অন্তর্ভুক্ত দেশগুলি হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রপ্তানি আয়ের পরিমাণের তুলনায় আমদানি ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ড্যাশ বলে, বাণিজ্যিক ঘাটতি বলে। 12 নম্বর, ড্যাশ ভারতের অন্যতম আমদানি পণ্য, খনিজ তেল ভারতের অন্যতম আমদানি পণ্য। তারপর দেখো প্রায় 70% আমদানি করে, 25% ভারতের নিজস্ব উৎপাদন। তারপর দেখো আছে প্রাক স্বাধীন ভারতে ড্যাশের সঙ্গে মূলত বহির্বাণিজ্য চলতো, ব্রিটেনের সঙ্গে। তাদেরই তো স্বাধীনতার পূর্বে তাদেরই তো বিস্তার ছিল। 2023-24 খ্রিস্টাব্দে ড্যাশ দেশের সঙ্গে ভারতের বহির্বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি, চীনের সঙ্গে। ড্যাশ ও ড্যাশ আমদানি ব্যয় ভারতের সর্বাধিক, পেট্রোলিয়াম এবং যন্ত্রপাতি আমদানি ব্যয় সব থেকে বেশি। ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ড্যাশ, আমেরিকা যুক্তরাষ্ট্র। পূর্ব গোলার্ধের দেশগুলির মধ্যে ভারতের অন্যতম বাণিজ্যিক অংশীদার হচ্ছে জাপান। এরপর দেখো স্তম্ভ মেলাতে বলছে রপ্তানিকৃত হস্ত শিল্প পণ্য কোনগুলো গো, চর্মজাত দ্রব্য, কার্পেট। বি নাম্বার হচ্ছে রপ্তানিযোগ্য কৃষিজ পণ্য হচ্ছে তোমার চা, কমলালেবু, চা, কাজু বাদাম, মশলাপাতি ইত্যাদি। রপ্তানিকৃত খনিজ পদার্থ হচ্ছে তোমার লৌহ আকরিক। রপ্তানিকৃত পরিষেবা হচ্ছে তোমার তথ্য প্রযুক্তি। আর আমদানি দ্রব্য হচ্ছে তোমার সোনা, রূপা, মুক্তা, এগুলো ভারতে হয় না। তারপরে দেখো পরের যেটা দিয়েছে সেটা হচ্ছে রপ্তানি বৃদ্ধির বিষয়ে পরামর্শ দান হচ্ছে তোমার এক্সপোর্ট অ্যাডভাইসারি কাউন্সিল। বি নাম্বার হচ্ছে রপ্তানির ঝুঁকি বহন করার জন্য কাজ করে তোমার এক্সপোর্ট ক্রেডিট অ্যান্ড গ্যারেন্টি কর্পোরেশন। সি হচ্ছে তোমার রপ্তানি বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে তোমার 1 নাম্বার যেটা আছে স্টেট ট্রেডিং কর্পোরেশন। আর রপ্তানি পণ্যের গুণাগুণ নিশ্চিত করার জন্য কাজ করে তোমার 2 নাম্বার যেটা আছে এক্সপোর্ট ইন্সপেক্টর অ্যাডভাইসারি কাউন্সিল। এরপর দেখো সত্য মিথ্যা যেটা বলেছে, বর্তমানে ভারতে বাণিজ্যিক ঘাটতি অনেকটা বেশি। সত্য, ভারতে বাণিজ্যিক ঘাটতির অন্যতম কারণ হলো খনিজ তেল আমদানির জন্য বিপুল পরিমাণে ব্যয়, এটাও কিন্তু সত্য, অর্থাৎ এটা একটা কারণ। ভারতে বর্তমানে ভোগ্য পণ্যের চাহিদা বৃদ্ধির পাওয়ায় আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে। সত্য, বর্তমানে ভারতে শিল্পোন্নতি ঘটায় বাণিজ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে। মিথ্যা, লৌহ ইস্পাত শিল্পে উন্নত হওয়ায় ভারত লৌহ আকরিক বিদেশে রপ্তানি করতে পারে না। মিথ্যা, পূর্বের তুলনায় ভারতে বহির্বাণিজ্যের মোট পরিমাণ বর্তমানে অনেক হ্রাস পেয়েছে, এটাও মিথ্যা। এরপর দেখো আছে ভারতে তোমার ভারতে যে আছে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল রপ্তানি করে, এটা মিথ্যা। ভারতে উৎপন্ন পরিশোধন প্রাপ্ত পেট্রোপণ্যের একাংশ বিদেশে রপ্তানি হয়, এটা সত্য। নেক্সট দেখো আছে ভারতের প্রতিবেশী সার্কভুক্ত দেশগুলির সঙ্গে বাণিজ্য মূলত সমুদ্রপথে সংগঠিত হয়। মিথ্যা, ভারতীয় পণ্য গুণাগুণ সম্পর্কের প্রচারের জন্য বিভিন্ন দেশে তোমার রপ্তানি মেলায় যোগদান করা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সত্য। ভারতের বহির্বাণিজ্যের ঘাটতি খুব বেশি, এটা তোমার ঠিক। তারপরে আছে তোমার ভারতের বিদেশে প্রচুর খনিজ তেল, অপরিশোধিত খনিজ তেল ক্রয় করতে হয়, এটাও ঠিক। তাহলে বিবৃতি এ এবং কারণ আর উভয় ঠিক, কিন্তু আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা কিন্তু দেয় না। তারপর দেখো ভারতের বৈদেশিক বাণিজ্যের একক দেশ হিসাবে বৃহত্তর অংশীদার হচ্ছে চীন, সঠিক। তারপর দেখো ভারত চীন থেকে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি আমদানি করে এবং অল্প পরিমাণ রপ্তানি করে, উভয়ই ঠিক, এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা কিন্তু দেয় না। ভারতের বাণিজ্যে উদারনীতি অর্থনৈতিক অগ্রগতিতে সুফল এনেছে। সত্য, ভারতের বহির্বাণিজ্য উদ্বৃত্ত বাণিজ্যের বৈশিষ্ট্য, এটাও ঠিক।
এটা ঠিক, কিন্তু এই যেটা কারণ দিয়েছে এটা কিন্তু ভুল। তাহলে এটাই হবে উত্তর। তাহলে এটা গেল। এরপর দেখো আমাদের রায়ান মার্টিনের যে 60 বই আছে, এই বইয়ে অনেক প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে কিছু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথম দেখো আছে, নিম্নলিখিত কোনটির মাধ্যমে ভারতের সঙ্গে মধ্য এশিয়ার দেশগুলির বাণিজ্য চলতো? সিল্ক রুটের মাধ্যমে চলতো। এটার উপরে বেশ করে কিন্তু এখন সিকিমে সিল্ক রুট বলে একটা বাণিজ্যিক এই তোমার পর্যটন রুট কিন্তু চালু করা হয়েছে। প্রথম দিকে ভারতবর্ষের বাণিজ্য ছিল মুনাফা কেন্দ্রিক, এখন কিন্তু তোমার সে হারে মুনাফা হয় না। অর্থনৈতিক উন্নয়নের সূচক নির্ধারিত হয় বাণিজ্যের মাধ্যমে। পাইকারি বাণিজ্যকে কতগুলি ভাগে ভাগ করা হয়? 2টি ভাগে ভাগ করা হয়। তারপর দেখা যাচ্ছে কোনো দেশের আর্থিক বিকাশ এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন নির্ভর করে বৈদেশিক মুদ্রা অর্জনের উপরে। এরপর দেখো এখানে আছে, বলছে আফগানিস্তান 8ম সদস্য হিসাবে সার্কের সঙ্গে যোগ দেয় 2007 সালের 3 এপ্রিল। এরপর দেখো সার্ক এর 12তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? পাকিস্তানের ইসলামাবাদে। G20 গঠিত হয় কত সালে? 1999 সালে। কোনটি পৃথিবীর বৃহত্তম বাণিজ্যিক সংস্থা? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বাণিজ্যিক সংস্থা। হ্যাঁ, এরপর দেখো আছে, কোনো দেশের বাজার এবং অর্থনৈতিক ব্যবস্থা যখন সরকার দ্বারা কোনোভাবেই নিয়ন্ত্রিত হয় না, তখন সেই অর্থনৈতিক ব্যবস্থাকে কি বলা হয়? বাজার অর্থনীতি বলা হয়। কোনো অর্থনৈতিক নীতিতে দেশের সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমাতে দেখা যায় উদার অর্থনীতিতে। ভারতের জিডিপি এর অধিকাংশই আসে তোমার পরিষেবা ক্ষেত্র থেকে, টার্সিয়ারি সেক্টর সব থেকে বেশি উৎপাদন হয়। কোনো দেশের বেকারত্বের সমস্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগ কমে যায় বা না বাড়ে। তারপর দেখো আছে, একটি নির্দিষ্ট বছরে একটি দেশে উৎপাদিত সমস্ত পণ্য পরিষেবার আর্থিক মূল্য বলতে বোঝায় স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয় বাণিজ্যকে। স্থলভাগের বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে বাণিজ্য পথ তৈরি করা হয়েছিল মৌর্য যুগে। তারপর দেখো কোনো অঞ্চলের ঘাটতি পূরণ করা হয় বাণিজ্যের মাধ্যমে। নেক্সট দেখো, যে বাণিজ্যের উৎপাদনের কাছ থেকে বিপুল পরিমাণ দ্রব্য ক্রয় করা হয় তাকে বলা হয় ড্যাশ বাণিজ্য, পাইকারি বাণিজ্য। এবার ড্যাশ বাণিজ্যে 2টি দেশের মুদ্রা বিনিময়ের প্রয়োজন হয় আন্তর্জাতিক বাণিজ্যে। যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয় বহুমুখী বাণিজ্য। তাহলে দেখো যতগুলো পারলাম আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।